প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 21তম ইনস্টলমেন্টের ডিসবার্স করছেন। প্রায় 2000 কোটি টাকা এ পর্যন্ত পশ্চিমবঙ্গের কৃষকরা পেয়েছেন, কিন্তু কিষাণ সম্মান নিধির প্রথম 10টা ইনস্টলমেন্ট এ রাজ্যে আসেনি রাজ্য সরকারের অসহযোগিতার কারণে। কারণ কিষাণ সম্মান নিধি গ্রহণ করতে এই রাজ্য প্রথমে উৎসাহী ছিলেন না, এবং অন্যান্য বহু ক্ষেত্রের মতো কেন্দ্রের কোনো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট, জনহিতকর প্রকল্প যাতে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের কাছে না পৌঁছয়, তার জন্য তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল কংগ্রেস সরকার উভয় সচেষ্ট ছিলেন। কোথায় পৌঁছেছেন পশ্চিমবঙ্গকে? আজকে শুধুমাত্র আমরা শহর কেন্দ্রিক, আমরা শহরে যারা বসবাস করি, আমাদের এই দলীয় কার্যালয় এটাও শহরে, সংবাদ মাধ্যমের সমস্ত হেডকোয়ার্টার শহরে, কিন্তু কিরকম আছে গ্রাম? এগিয়ে বাংলা কোথায়? নাবার্ডের রিপোর্ট অনুযায়ী আজকে পশ্চিমবঙ্গ কোনখানে এসে পৌঁছেছে? প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটি, যেটা যে কোনো গ্রামীণ কৃষকের কাছে অর্থনীতির জন্য এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। 2010 সালে তার সংখ্যা ছিল 8026, 2024 সালের সংখ্যা এসে দাঁড়িয়েছে 4850-এ। কারণ কি? এখানে সমস্ত জায়গায় নির্বাচন বন্ধ, কারণ নির্বাচনটা তৃণমূলের কোনো চয়েস নয়, তৃণমূলের কম্পালশন। তারা আধিপত্য বিস্তার করতে চায়, তারা কোনো গণতান্ত্রিক ব্যবস্থার উপরে বিশ্বাস করে না। আজকে তার প্রতিফলন শুধুমাত্র মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কিংবা পঞ্চায়েত নয়। তৃণমূল কংগ্রেস কার্যত ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করবার সঙ্গে সঙ্গে বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনগুলোকেও বন্ধ করে দিয়েছে। যেখানে একসময় বর্ধমান জেলা রাইস বোল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, চাল উৎপাদনে আমরা ছিলাম 1 নম্বর জায়গায়, আজকে চাল উৎপাদনে আমরা 3য় স্থানে পৌঁছেছি। আমাদের ওপরে তেলেঙ্গানা উঠে এসেছে, 1 নম্বর প্রদেশ উত্তরপ্রদেশ, 2 নম্বর তেলেঙ্গানা, এবং 3য় স্থানে আমরা আর কি এই জায়গাটা অন্তত একটা রূপোর মেডেল মুখ্যমন্ত্রী আনতে পেরেছেন। সারা দেশ জুড়ে দুর্নীতি তো ছড়িয়ে ছিটিয়ে থাকবেই। এই অভিশাপ থেকে পুরো মানব সভ্যতা বা মানব সমাজ বা পুরো দেশ মুক্ত হয়ে যাবে এরকম কেউ দাবি করেনি। এটা দুর্নীতি সম্পূর্ণরূপে বন্ধ করাটা এটা একটা আশা থাকতে পারে, কিন্তু 2-1টি বিচ্যুতি থেকে যায়। আজকে যদি তার দিকে আমরা তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে ফেক আর ডুপ্লিকেট ফার্টিলাইজার কেস সারা ভারতবর্ষে যত রেজিস্টার রয়েছে তার সংখ্যা হচ্ছে 6076। সারা দেশ জুড়ে 6000 কেস রেজিস্টার রয়েছে এই ডুপ্লিকেট ফার্টিলাইজার এর ব্যবহারের ক্ষেত্রে। কিন্তু এখানেও পশ্চিমবঙ্গ গোল্ড মেডেল পেয়েছে, এখানেও এগিয়ে বাংলা। 3127টি কেস হয়েছে এই 6076টির মধ্যে, 3177 কেস শুধুমাত্র পশ্চিমবঙ্গে। এবং আপনারা জানেন পশ্চিমবঙ্গের খুন হলে, রেপ হলে এখানে এফআইআর নেওয়া হয় না। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা নেতার ভাগ্নে যদি কারোর সঙ্গে যুক্ত থাকে তো সেখানে পুলিশ কোনো কেস রেজিস্টার করে না। যে রাজ্যে ধর্ষণ এবং খুনের কেসের এফআইআর হয় না, যে রাজ্যে ভোট পরবর্তী হিংসায় মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরে দিলে তার কোনো এফআইআর পুলিশ নেয় না, তো সে রাজ্যে রেজিস্টার হওয়ার পরে এই সংখ্যা যেটা উঠে আসছে, মানে যেভাবে কলকাতা সেফেস্ট সিটি, তাতে এখানেও দেখা যাচ্ছে বাংলা এগিয়ে গেছে। ফিশ প্রোডাকশন, মাছে ভাতে বাঙালি, সারা দেশে ফিশ প্রোডাকশন বেড়েছে 26%, আর পশ্চিমবঙ্গে বেড়েছে 15%।
কারণ কি? কারণ পশ্চিমবঙ্গের দিঘি ঝিল যেগুলো ছিল, মাছ উৎপাদনের জায়গা ছিল, সেই জায়গাগুলোর ওপরে তৃণমূল কংগ্রেসের একাধিপত্য, তৃণমূল কংগ্রেস মানে সবাই পতাকা হাতে নিলেই তৃণমূল কংগ্রেস, দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস হয়ে যায়। আজকে তাদের একাধিপত্য প্রতিষ্ঠা করবার কারণে এবং বিভিন্ন জায়গায় তাদের টাকা তোলার কারণে আজকে এখানে আমরা এক্ষেত্রেও পিছিয়ে পড়েছি। দুর্ভাগ্যের বিষয় এটা হলো যে আমাদের এখান থেকে চারা যাচ্ছে অন্ধ্রপ্রদেশে, আর সেই অন্ধ্রের ছোট বাচ্চা বড় হলো, মানে গ্রুমিং হলো, ওখানে স্কুল কলেজে পড়ে বড় হয়ে গেল মাছটা, পড়ে সেই অন্ধ্রের মাছ পশ্চিমবঙ্গে ঢুকছে, আমরা সেই মাছ কিনছি। আমাদের চাষযোগ্য জমিতে, যেহেতু এখানকার কৃষকরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, চাষযোগ্য জমিতে আজকে নোনা জল ঢুকিয়ে জমির চরিত্র বরণ করে সেখানে ফিশারি হচ্ছে। এটা সোশ্যাল রিয়ালিটি। আমাদের এখানে ম্যানগ্রোভ ধ্বংস করু ফিশারি হচ্ছে, কিন্তু সরকারের দেওয়া রিপোর্টে নাকি এখানে ম্যানগ্রোভ বেড়ে গেছে। আমরা যা একদিকে আপনারা সাংবাদিকরা বলে যাচ্ছেন যে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে, ম্যানগ্রোভ ধ্বংস করে ফিশারি হচ্ছে, টিভিতে অনেক বহু জায়গায় দেখানো হয়েছে, বহু চ্যানেল দেখিয়েছে, বহু সংবাদ মাধ্যমে প্রিন্ট মিডিয়া বড় আর্টিকেল বেরিয়েছে, কিন্তু বাস্তবে যদি পরিসংখ্যান দেখতে চান দেখতে পাবেন আমাদের এখানে ম্যানগ্রোভ বেড়েছে। এটা হচ্ছে নিঃসন্দেহে আমাদের একটা কলা। এ ব্যাপারে পশ্চিমবঙ্গে এগিয়ে আছে, এ নিয়ে তো কোনো নেই। আমাদের যারা চাষ করছেন আজকে জমিতে যারা চাষ করছেন, যে কোনো চাষই করুন না কেন, তারা যদি শ্যালো পাম্প যে ব্যবহার করছেন, তার যে বিল, বিদ্যুতের বিল, সেটা কমার্শিয়াল রেটে। সারা ভারতবর্ষে যখন ভিন্ন ভিন্ন রাজ্যে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য, সহযোগিতা করবার জন্য আজকে সেখানে ইলেকট্রিসিটির ওপরে সাবসিডি দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এই গ্রামীণ অর্থনীতি দাঁড়াবে কি করে? পশ্চিমবঙ্গে সেখানে কৃষকের কে সহযোগিতা করবার পরিবর্তে আজকে সেই রেটটা কমার্শিয়াল করে দেওয়া হয়েছে। আমাদের তাঁত শিল্পরও ধ্বংস হয়ে গেছে। বাংলার নিম্ন মধ্যবিত্ত মহিলারা, আমাদের মায়েরা যে কাপড় বাড়িতে পরেন, তা তো আসছে সুরাত থেকে। আর যা তাঁত শিল্প বেঁচে আছে, ওই দরিদ্র একটি পরিবারে হাতে করে হ্যান্ড উইভাররা তাঁত বুনছেন, মাথার উপরে যে আলোটা সেখানে চলে, সেটারও কিন্তু রেট হচ্ছে কমার্শিয়াল রেট, ডোমেস্টিক রেট নয়। বর্ধমান জেলার 100টা রাইস মিল গত 2-3 বছরে বন্ধ হয়ে যাচ্ছে। 100টি রাইস মিল। তার কারণ হচ্ছে অতীতে যেখানে রাইস মিল ছিল, পরিবর্তিত পরিস্থিতিতে এবং প্রধানমন্ত্রীর অটল বিহারী বাজপেয়ীর সেই যে স্বর্ণ চতুর্ভুজ সড়ক যোজনার কারণে, তার খুব কাছাকাছি রাইস মিলগুলো চলে আসবার কারণে কার্যত রাইস মিলকে বন্ধ করতে বাধ্য করা হচ্ছে, কারণ সেখানে আবাসন তৈরি হবে, সেই প্লটটাকে অন্য কোনো কাজে লাগানো হবে। এর মধ্যে রাজনীতি আছে, এর মধ্যে দখলদারি আছে, তার কারণ আজকে আমরা এই অবস্থায় পৌঁছেছি। ওইটা আলু সাপে কামড়ানোর মৃত্যু, চা বাগান থেকে শুরু করে প্রত্যেক যেখানে ফুলের চাষ হয় সেখানে সাপ থাকে, কিন্তু সাপের কামড়ে মৃত্যু কৃষকদের বেড়ে চলেছে। তার একটা কারণ হচ্ছে অত্যন্ত বিষধর সাপ কাটবার পরে স্থানীয় হসপিটালে কোনো অ্যান্টিভেনম ড্রাগ নেই, সেটারও অপ্রতুলতা। আজকে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকার ক্ষমতা নেই, যেরকম বিভিন্ন সরকারি হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই, ঠিক একইভাবে সাপের কামড়ে মৃত্যু হলে বা তৎক্ষণাৎ তাকে চিকিৎসা করবার জন্য যে ওষুধের প্রয়োজন আছে, সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে অসামান্য ওই কি ব্যবস্থা হয়েছে, নীল সাদা গেট বানিয়ে হসপিটাল তৈরি হয়েছে, ওইসবগুলোর মধ্যে নেই। দালাল চক্র সর্বত্র সক্রিয়। সারা দেশে যারা চাল উৎপাদন করেন, সরকারের নিয়ম অনুযায়ী পুরোটা তারা পেতে পারেন, এমএসপি পেতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের কৃষকরা আজকে এমএসপি থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাচ্ছে। যারা ধান চাষ করেন তারা 1/3 এমএসপিতে বিক্রি করতে পারেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ডিস্ট্রেস সেলিং হচ্ছে। আজকে যে কিষাণ মান্ডি তৈরি করা হয়েছে, সেই কিষাণ মান্ডি পর্যন্ত বহু কৃষক সেখানে পৌঁছতে পারছে না। তিনি বাধ্য হয়ে তার ফসল প্রথম দিন না বিক্রি হওয়ার কারণে, প্রথম দিন চেক না পাওয়ার কারণে তাদের বোঝানো হচ্ছে আজকে
যে পশ্চিমবঙ্গে এখানে তুমি চাল বিক্রি করতে পারবে না, ফলে তারা দালাল ফোড়েদের কাজের শিকার হয়ে যাচ্ছে। আমাদের নাবার্ডের আরেকটা রিপোর্ট অনুযায়ী যে পশ্চিমবঙ্গে কৃষকের যে রোজগার, একটি কৃষক পরিবারের যে রোজগার, সেই রোজগারটা আজকে দাঁড়িয়েছে কোথায়? আজকে রোজগার দাঁড়িয়েছে কৃষকের, প্রায় পাঞ্জাবের কৃষক পরিবার যা রোজগার করে তার 1/3 রোজগার করে, মাত্র 1/3। একজন পাঞ্জাব কৃষকের পরিবারের থেকে পশ্চিমবঙ্গের একটি কিষাণ পরিবারের রোজগার 1/3। প্রথম কথা হলো, এখানে আরেকটি বড় বিষয় আছে। সিপিআইএম বর্গা অপারেশন করেছে। আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ জমি চাষযোগ্য জমি। 82% জমি মালিক হচ্ছে ছোট মালিক। আমরা কৃষককে মালিকের সম্মান দিতে পেরেছি। সে জোরদার জমিদারদের পাশে বলতে পেরেছে অন্তত যে দাঁড়িয়ে তুমিও মালিক আমিও মালিক। কিন্তু এই সম্মানটা কোনোদিন তার আর্থসামাজিক অবস্থায় বা তার আর্থিক উন্নতির ক্ষেত্রে ব্যবহৃত হয়নি, কারণ এখানে কোনো কোঅপারেটিভ মুভমেন্ট তৈরি হয়নি, এখানে কন্ট্রাক্ট ফার্মিং হয়নি। দিনের পর দিন এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে কোনো চাষের পুরো ব্যবস্থা হয়নি। আজকে বাদামি পোকা, এই যে বাদামি পোকার জন্য যে পেস্টিসাইড ব্যবহার করা হয়, যেটা ধান পাকার সময় যে বাদামি পোকার সংক্রমণে সমস্ত ধান নষ্ট হয়, সেই বাদামি পোকার জন্য যে ধরনের পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে, দেখা যাচ্ছে সমস্ত কৃষি বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসকরা বলছেন, এই বাদামি পোকা ব্যবহারের জন্য পেস্টিসাইড ব্যবহারের কারণে তার ইফেক্ট চালের মধ্যেও তার একটা বিষক্রিয়া হয়ে যাচ্ছে। কিন্তু সেটাকে মনিটর করবার জন্য বা পুরো সিস্টেমটাকে রেগুলেট করবার জন্য রাজ্য সরকারের কোথাও কোনো পরিকল্পনা নেই। আজকে সম্পূর্ণভাবে কৃষকদের অবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী 2025 সালের ফেব্রুয়ারি মাসে একটি ঘোষণা করলেন। ঘোষণা করে বলে দিলেন যে আমি কুইন্টাল 1,500 টাকা কুইন্টালে আমি আলু কিনব, 1,500 টাকা থেকে আমি আলু কিনব। অর্থাৎ একদিকে দেখুন, ধানে যখন আমাদের এমএসপি এখন বেড়ে হয়েছে 2,369 টাকা, 2369, 1500 থেকে 1600 টাকার বেশি কেউ এখানে ধান বিক্রি করতে পারছেন না। তার কারণ হচ্ছে ফোঁড়ে, দালাল চক্র, মধ্যস্বত্বা ভোগী এবং তৃণমূলী ট্যাক্স। তার কারণে আজকে কৃষকরা এই জায়গায় এসে পৌঁছেছে। আজকে যদি দুধের ক্ষেত্রে দেখেন, দুধের ওপরে সরকার একদিকে, কেন্দ্রীয় সরকার তার মূল্যমান কমাচ্ছে, আর আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে, পশ্চিমবঙ্গে 56 টাকা থেকে আজকে দুধের দাম 60 টাকায় পৌঁছে গেল। এখানে দুধের দাম বাড়ছে। এই সরকার যেরকমভাবে গোটা কৃষকদের সঙ্গে বঞ্চনা করেছেন, একইভাবে আলু চাষিদের ক্ষেত্রে যে সর্বনাশ ডেকে হয়েছে। এটা কোথায় রিপোর্টটা? ওই রিপোর্ট 25শে ফেব্রুয়ারি 2025-এ বললেন আলু চাষিদের যে তিনি সমস্ত কিছু আলুর প্রোডাকশন যা হবে সেটা কৃষকদের থেকে 1,500 টাকা করে আলু কিনবেন। এবং তার সঙ্গে আরও কি করলেন, হঠাৎ আলুর দাম বৃদ্ধির কারণে তিনি উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আসামে আলু যাওয়াকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিলেন। আজকে কৃষক যে দামে কোল্ড স্টোরেজে আলু রাখলো, যে ক্যাপাসিটি আমাদের, আজকে আলু রেখে কার্যত বহু জায়গায় 5 টাকা 6 টাকা করে আলু বিক্রি করতে তারা বাধ্য হয়েছে, যেখানে 6.5 টাকা হচ্ছে কার্যত তার উৎপাদনের মূল্য হচ্ছে 6.5 টাকা। এবার আসামে আলুর পরিস্থিতি এখন কি দাঁড়ালো, 1,40,00,000 মেট্রিক টন আলু আমরা প্রডিউস করেছিলাম 2025 সালে। দুর্ভাগ্যবশত এটাই সংবাদ মাধ্যমের সামনে অত্যন্ত বিনীতভাবে এটা আপনাদের কাছে বলবো, এটা অভিযোগ অনুযোগ যাই বলতে পারেন, আলু যখন মাটিতে পড়ে থাকে তখন আমরা বিভিন্ন চ্যানেলে দেখতে পাই যে আলু পড়ে আছে, কৃষকদের অবস্থা খারাপ।
কিন্তু আলু চাষিরা ঠিক কিভাবে আছেন এ নিয়ে সংবাদ মাধ্যম বা কোনো কোনো মাধ্যমেরই কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। বিষয়টা কোথায়? বিষয়টা আমাদের যে আলু চাষ হয় সেই বড় কনজিউমার তিনটে রাজ্য ছিল আমাদের। একটা হলো পাঞ্জাব মাফ করবেন, একটা হলো আসাম, বিহার বা ঝাড়খণ্ড। এখানে আমাদের আলু যেত, উড়িষ্যায় আমাদের আলু যেত। উড়িষ্যা একটা বড় কনজিউমার ছিল। মুখ্যমন্ত্রী করে দিলেন, স্বাধীনতার পরে যা কোনোদিন হয়নি, তিনি একদম নাকাবন্দি করে দিলেন যে কোনো আলু ট্রাক আর এখান থেকে বেরোবে না। যা আলু সমস্ত পশ্চিমবঙ্গের মানুষই কনজিউম করে ফেলবে, কারণ বাজারের আলুর মূল্যকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই কারণে উড়িষ্যা আজকে সাবসিডি দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় তারা আজকে আলুতে স্বাবলম্বী হতে চাইছে, কিন্তু যদিও পশ্চিমবঙ্গের মানের আলু উড়িষ্যায় ফলানো সম্ভব নয়। আসামের সঙ্গে তো একদম পুরোপুরি মানে সম্পর্ক, মানে যেন শত্রু দেশের সঙ্গে, যেন ভারত পাকিস্তান লড়াই হচ্ছে। আসামে কোনো আলুই ঢুকতে পারবে না আলু। আর আজকে আসামের আলু না ঢুকতে গিয়ে উত্তরবঙ্গের আলু চাষিকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছেন। উত্তরবঙ্গের আলু চাষিদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সর্বনাশ করা হয়েছে তাদের। আসামও এখন আলুর চাষ করছে, আসামও এখন অন্য জায়গা থেকে আলু নিয়ে আসছে। আজকে এই পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এটা শুধুমাত্র একটি রাজ্যের বিষয় নয়, এটা যদি আন্তঃরাজ্য সম্পর্ককে ঠিক করতে হয়, একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে অনেক ফোরাম আছে, যেখানে ইস্যুগুলোকে রেজ করতে পারে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে কৃষকদের বাঁচানো যেত, কিন্তু আলু চাষিদের দুর্দশা এখন চরমে গিয়ে পৌঁছেছে। 8 জন আলু চাষি অফিসিয়াল আত্মহত্যা করেছেন, এটা অফিসিয়াল ডেটা। কিন্তু পশ্চিমবঙ্গে এত আত্মহত্যার ঘটনা, মানে যেখানে রাজনৈতিক খুনকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বলে চালিয়ে দেওয়া যায় বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়, তো সেখানে আলু চাষি যখন আত্মহত্যা করছে, তার অবসাদ, ঋণগ্রস্ত, পারিবারিক সম্পর্কের অবনতি, মানসিক হতাশা, এ সমস্ত বলেও তো এখানে চলছে। আজকে আদিবাসী মহিলাদের জন্য 80% ছাড় আছে, ভারত সরকারের প্রজেক্ট, সর্বত্র হয় 80%। কোনো যন্ত্রাদি যদি তারা কেনেন 80% ছাড়। এবং এদের জন্য একটি প্রজেক্ট আছে কেন্দ্রীয় সরকারের, যার নাম হচ্ছে ড্রোন দিদি। সেই প্রজেক্টকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ কৃষক আজকে কিষাণ সম্মান নিধি থেকে বঞ্চিত হচ্ছেন। তার কারণ হচ্ছে আমাদের এখানে যাদের কাছে অনেক সিপিআইএম এর আমলে কিছু মানুষের কাছে পাট্টা ছিল কিন্তু জমি ছিল না, কিছু মানুষ জমির ভোগ দখল করতেন কিন্তু তাদের কাছে পাট্টা ছিল না। পুরোটাই ছিল একটা দলীয় নিয়ন্ত্রণের মধ্যে, সে তাদের সংগঠনের স্বার্থেই হোক কিংবা তাদের ভোটের অঙ্ককে ঠিকঠাক রাখেন হোক। তৃণমূল আমলে যেটা হচ্ছে, পাট্টা কেড়ে নেওয়া হচ্ছে। সরকারের কাছে কোনো রেকর্ড নেই ভাগ চাষিদের সম্পর্কে। ফলে যারা শুধুমাত্র কৃষক, অন্যের জমিতে চাষ করে জীবিকা নির্বাহ করেন, তারা কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই রাজ্য সরকারের কারণে। যদি চা বাগান দেখেন, আমাদের এই সরকারের যে উত্তরাধিকারী, তিনি নির্বাচনের আগে যুদ্ধকালীন তৎপরতায় 8টি চা বাগান খুলিয়ে দিলেন। তিনি বললেন চা বাগান খোলা হবে, আজকে 8টি চা বাগান বন্ধ। এক চা বাগান থেকে অন্য জায়গায় শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে, কার্যত ওইভাবে ক্যাটেল কেউ নিয়ে যায় না। যেখানে 20টা পরিবার যেতে পারে, 20টা মানুষ যেতে পারে, সেখানে 60 জনকে ডাম্প করা হচ্ছে এক চা বাগান থেকে। যারা কি একটা করবেন বলছেন, অসংগঠিত শ্রমিক কি একটা সম্মেলন হবে শুনছি, ওই সম্মেলন ওই 6ই গল্প শেষ। তা ওইখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন তারা এইভাবে। আর নতুন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এটা নতুন শব্দ, টি ট্যুরিজম। টি ট্যুরিজমের মানে কি? টি ট্যুরিজমের মানে হচ্ছে শ্রমিকের অধিকারকে কেড়ে নেওয়া। টি ট্যুরিজমের মানে হচ্ছে কিছু বন্ধ হওয়া চা বাগান, যেটাকে খোলার চেষ্টা করা যেতে পারত, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নেওয়া যেতে পারত, ট্রাইপার্টাইটের মধ্যে দিয়ে একটা সলিউশনে আসা যেত। আজকে সেই চা বাগানগুলোর জমি পশ্চিমবঙ্গের কিছু শিল্পপতিদের বা ওই ল্যান্ড মাফিয়া যারা আছেন, সরকারের সমস্ত কিছু থেকে চুষে নিয়ে নেন, জোকের মতো অনেকটা, আজকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এলিফ্যান্ট করিডোরের ওপরে রিসোর্ট তৈরি হচ্ছে।
ঘরে বসে জানলা দিয়ে স্ত্রীর সঙ্গে হাতি দেখো, তার জন্য বড় প্রজেক্ট তৈরি করে দেওয়া হয়েছে, রাস্তার উপর পর্যন্ত চলে এসেছে। যে জায়গা পর্যন্ত একদম ডিমার্কেশন আছে যে সেখানে কোনো বাড়ি তৈরি হবে না, সেখানে কোনো কনস্ট্রাকশন হবে না, আজকে সেখানে এই ব্যবস্থা, আজকে তার উপরে বিভিন্ন জায়গায় দেখবেন ডুয়ার্স অঞ্চলে যাবেন, চা বাগানের উপরে রিসোর্ট তৈরি হচ্ছে। মালিক কারা প্রত্যেকেই জানেন। আর কলকাতায় একটা লুম্পেন ক্যাপিটালিস্টদের উদ্ভব হয়েছে, তারা একদিকে তারা আবার রবীন্দ্রপ্রেমী, তাদের আবার শান্তিনিকেতনেও বাড়ি থাকে, আবার ডুয়ার্সেও জমি রিসোর্ট থাকে। এর অদ্ভুত পরিস্থিতি, মানে একদিকে রবীন্দ্রনাথ আর অন্যদিকে সমরেশ মজুমদার, দুজনের কম্বিনেশন চলেছে আজকে। এই এই সমস্ত তৃণমূল, আর তার সঙ্গে যুক্ত হয়েছে কিছু রাজ্যের আমলা, কার্শিয়াং থেকে শুরু করে পুরো ডুয়ার্সের যত জমি রেজিস্ট্রি হয়েছে একবার খুলে দেখতে পারেন, রেকর্ড দেখবেন, নামে বেনামে কারা এই জমিগুলো কিনেছে, কারা ওখানে রিসোর্ট তৈরি করছে। হাতি জল খেতে আসে কয়েকশো বছর ধরে, তো পশুরা এভাবেই আসে। আজকে সেখানে হঠাৎ বসে গেছে, কোথা থেকে এসছে ভাই, কোথা ছিল বাড়ি, বলছে বাংলাদেশ। এখন আর বলছে না, বলে কোথায় বাড়ি, বলে ভোটার লিস্টে। ওখানে বসে হয়েছে বস্তি, মানে শুধু আপনারা গুলশান কলোনি একটা নাম হয়ে গেছে সুন্দর, কলকাতার কাছাকাছি বলে গুলশান নয়। হ্যাঁ, মানে কুল সবাই খেলাচ্ছে আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে। ওখানে হাতি যেখানে জল খেতে আসবে সেখানেও কলোনি বসে গেছে। কিছুদিন আগে একটা চা বাগানে এই বন্যায়, যেখানে আমাদের, আমিও গিয়েছিলাম, যেখানে আমাদের সাংসদ খগেন মুর্মু আক্রান্ত হলেন, রক্তাক্ত হয়ে গেলেন। কিছুক্ষণ আগে ডিজি যে জায়গা থেকে ঘুরে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী সেদিন ডুয়ার্সে ছিলেন। একটি গ্রামে 9টি পরিবার ভেসে গেল। আক্রমণ করলো কারা? উল্টো দিকের একটা গ্রাম, যে গ্রাম কত বছর বয়স, 4 থেকে 5 বছর, সেখানে কিছু মানুষ চলে এসছে যারা ওপারে ছিল, ওপারে মন্দির টন্দির ভেঙেছে, ওপারে ধর্মান্তকরণ করেছে, হিন্দুদের ওপর অত্যাচার করেছে, প্রত্যেকের জানা ওপারে কি হয় বাংলাদেশে। তারা এখন আবার এপারে চলে এসেছে। মুখ্যমন্ত্রী বলছেন এপার ওপার সব এক, দিবে আর নিবে, একসঙ্গে চলবে। আজকে চা বাগান বন্ধ হয়ে গেছে। আপনার এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের একটার পর একজন পরিযায়ী শ্রমিক আজকে অন্য প্রদেশে চলে যাচ্ছেন। অন্ধ্রপ্রদেশে আর শুধু একটা ঘটনা নয়, এমএসপি পাচ্ছে শুধু আলুতে কিংবা আলু কিংবা আমি চালের ক্ষেত্রে বলছি না, এমএসপির এই যে ঘটনা করে দিয়ে, বন্ধ করে দিয়ে আজকে আলু চাষিদের যে বিপদে মুখ্যমন্ত্রী ফেলে দিয়েছেন। এবং এবছরে আলুর চাষ যেটা হচ্ছে, আলুর যদি বৃষ্টি না হয় আলুর ফলন গত বছরের থেকেও, মানে 26 সালে যে আলু উঠবে সেটা 25 সালের থেকেও বেশি দাম হবে, মানে বেশি পরিমাণ সংখ্যায় বেশি হবে। আমরা কনজিউম করি পশ্চিমবঙ্গে, আমাদের খাবার জন্য প্রয়োজন হচ্ছে 60 লক্ষ মেট্রিক টন। আমাদের তার আগের বারে উৎপাদন হয়েছে 1,40,00,000 মেট্রিক টন। এই জিনিসটাকে আমরা আলু চাষিরা বাইরে পাঠাতে পারতেন। এবারে জলন্ধরে আলুর বীজ কম থাকার কারণে আলুর বীজ পশ্চিমবঙ্গে বেশি ঢুকেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে এখানে কোনো ব্যবস্থা রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না, এখনো পর্যন্ত জানানো হয়নি। এই সার্কুলারের কারণেই আজকে আলু চাষিদের সর্বনাশ হয়ে গেছে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার যে কমিট করেছিল সেই কমিটমেন্ট তারা রাখতে পারেনি। একটা ঘটনা নয়, প্রত্যেকটা ক্ষেত্রে এমএসপি আছে। জোয়ার, বাজরা, রাগি, ধান, মুগ, যা কিছু আছে, বাদাম, সমস্ত কিছুর ক্ষেত্রে একই পরিস্থিতি এরা চালিয়ে যাচ্ছে। আজকে গোল্ডেন ইউরিয়া আধুনিক ক্ষেত্রে জমিতে যেটা ব্যবহার হয়, যার মোটামুটি প্রভাবটা জমির ওপরে, জমির ফার্টিলিটি এটা অতটা নষ্ট হতে দেয় না এবং তার একটা দীর্ঘদিন ধরে এফেক্টটা থাকে। এটা পৃথিবীর অন্যান্য যে কোনো দেশে দামের পরিসংখ্যান দেওয়া যেতে পারে, কিন্তু ভারতবর্ষে এটাকে কেন্দ্রীয় সরকার দাম বেঁধে দিয়েছেন 366 টাকা, তার বেশি নেওয়া যায় না। এতে প্রায় 2000 টাকা অবধি সাবসিডি দিচ্ছে কেন্দ্রীয় সরকার, কিন্তু এটা নিয়েও এটা সবসময় পাচ্ছেন না, বেশি দামে ব্যবহার করছেন। সারে কালোবাজারি, ডিস্ট্রেস সেলিং, সেখানে তৃণমূলের উৎপাত
এবং সর্বোপরি পেস্টিসাইড, সেখানে তার কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে সম্পূর্ণ বিষযোগ্য খাবার আজকে আমরা খেতে বাধ্য হচ্ছি শুধুমাত্র এই সরকারের কারণে। এই সরকারের কারণে বাদামি পোকার ক্ষেত্রে যে পেস্টিসাইড ব্যবহার করা হচ্ছে সেটা চাল পর্যন্ত পৌঁছচ্ছে, যেটাকে কনজিউম করা অত্যন্ত বিপজ্জনক। বিভিন্ন ক্ষয় রোগে আমরা ভবিষ্যতে আক্রান্ত হব। এর জন্য দায়ী থাকবে বর্তমানের সরকার। হ্যাঁ, প্রতি ক্ষেত্রে আজকে সরকারের শুধু অন্য ব্যর্থতা নয়, পুরো গ্রামীণ ব্যবস্থাকে এই সরকার ধ্বংস করে দিয়েছে। ইনফ্রাস্ট্রাকচারের এমন করুণ অবস্থা করে দিয়েছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র নিয়ে যাওয়া সম্ভব নয়, এবং সারা ভারতবর্ষের সমস্ত কৃষি মার্কেটগুলোকে এক জায়গায় আনবার জন্য, সারা ভারতবর্ষের সমস্ত মান্ডির মধ্যে একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণ বা কমিউনিকেশন থাকবার জন্য কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প ই-ন্যাম, এটা ভারতবর্ষের সমস্ত রাজ্য এতে পার্টিসিপেট করলেও পশ্চিমবঙ্গ সরকার করেনি। ই-ন্যাম প্রকল্প এখানে পশ্চিমবঙ্গ সরকার তারা এখানে তারা পার্টিসিপেট করেননি। আর আরো বলছে শস্য বীমা, কৃষকের ফসল নষ্ট হয়ে গেলে যে শস্য বীমা পাবে। প্রধানমন্ত্রী নামটা কি, প্রধানমন্ত্রী ফসল বীমা, প্রধানমন্ত্রী ফসল বীমায় এই সরকার প্রথমে পার্টিসিপেট করেছিল। এই সরকার প্রথমে পার্টিসিপেট করলো প্রধানমন্ত্রী ফসল বীমায়। প্রধানমন্ত্রী ফসল বীমা থেকে এই সরকার আবার হঠাৎ বেরিয়ে চলে গেল। তাহলে যে এখানে কি হলো ঘটনাটা, ফসল বীমা থেকে বেরিয়ে চলে যাওয়ার কারণে তারা বললো না আমরা একটা শস্য বীমা করছি। এই শস্য বীমার গল্পটা হচ্ছে এটা একটা থার্ড পার্টি। শস্য বীমা 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় পার্টিসিপেট করেছে। হঠাৎ এই সরকার দেখলো যে আমরা তো সরকার এগিয়ে, আমাদের এখানে কৃষকের রোজগার তো 3 ভাগের বেশি, 3 গুণ নাকি শোনা যায়। রাস্তায় আপনারা হোর্ডিংও দেখেছেন, অমিতবাবুর আমলে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছিল গোটা কলকাতা শহরে, যারা কৃষকের রোজগারকে তারা 3 গুণ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। কিন্তু দেখা যাচ্ছে কৃষকের এই যে ফসল বীমা যোজনা, এটা থেকে 2019 সালের পরে এই সরকার বেরিয়ে গিয়ে নিজেরা একটা প্রকল্প করলো শস্য বীমা। এই শস্য বীমাটার হচ্ছে থার্ড পার্টি সিস্টেম। এই শস্য বীমাতে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে আমাদের সমস্ত ক্ষেত্রে আজকে কৃষকরা তাদের ফসল যখন ধ্বংস হয়ে যাচ্ছে তারা পূর্ণ টাকা পাচ্ছে না, নামমাত্র তারা টাকা পাচ্ছে। অর্থাৎ কৃষক তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারা অসংগঠিত শ্রমিকের জন্য কি আন্দোলন করছে। কোথায় শ্রমিক পশ্চিমবঙ্গে? আরে পশ্চিমবঙ্গে তো কারখানা নেই, শ্রমিক তো এখান থেকে ট্রেন ভরে অন্য জায়গায় চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ভারতবর্ষের সমস্ত যারা অর্থনীতিবিদ আছেন, ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা বিভিন্ন গবেষণা করছেন, তাদের যে নথি, সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মানে ইরিগেটেড ল্যান্ড, যেখানে আমাদের সেচযোগ্য জমি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে হচ্ছে, যে পশ্চিমবঙ্গের মানে ধানের প্রোডাকশন এত বেশি ছিল, আমাদের পাট হয়, আমাদের সবজি হয়, আজকে সেখানে আমরা কোথায় দাঁড়িয়েছি? আজকে ইরিগেটেড ল্যান্ডের মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 59.21%, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা, 60% কাছাকাছি। উত্তরপ্রদেশ 87%-এর বেশি, হরিয়ানা 93% চাষ মানে জমি, যে চাষযোগ্য জমির ক্ষেত্রে যেখানে আমরা সেচ ব্যবস্থা পৌঁছতে পেরেছি, যেখানে সেচ আছে। মধ্যপ্রদেশে 81%, পশ্চিমবঙ্গ 59% দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান গ্রামীণ চিত্র। পশ্চিমবঙ্গের মতো কষ্টে কৃষকরা আর অন্য জায়গায় নেই। ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশ এবং পশ্চিমবঙ্গের যে পড়োশী রাজ্যগুলো আছে তারাও কৃষকের পাশে দাঁড়ানোর জন্য বিদ্যুৎ, তাদের বিভিন্ন ধরনের ইনসেন্টিভ, তাদের পেস্টিসাইড, তাদের বীজ সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করছে। আর কেন্দ্রীয় সরকারের প্রকল্প থাকা সত্ত্বেও নিজেরা করা তো অনেক দূরের কথা,
কেন্দ্রীয় সরকারের প্রকল্প থাকা সত্ত্বেও এরা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না। আজকে এই অবস্থার মধ্যে এনে গোটা পশ্চিমবঙ্গকে বর্তমান সরকার দাঁড় করিয়ে দিয়েছে। পেরিশেবল আইটেম যদি দেখেন, তাও আলুটা বেশি কনজিউম করেছিল এই কারণেই, কারণ কয়েকবার গত বছরে কয়েকবার বৃষ্টি হয়ে যাবার কারণে, অসময় বৃষ্টি হয়ে যাবার কারণে প্রচুর সবজি নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য মানুষ আলুটাকে তাও আলু বেশি কিনতে বাধ্য হয়েছিল। কিন্তু আজকে বিভিন্ন জায়গায় পেরিশেবল আইটেমের পাশে দাঁড়ানো, বিশেষ করে উত্তরবঙ্গ আমের ক্ষেত্রে যদি শুরু দেখেন, আমরা আমের ইন্টারন্যাশনাল মার্কেট থেকে কার্যত সরে এসেছি। আজকে যে সমস্ত সংস্থাগুলো ছিল যারা এক্সপোর্ট করত বিভিন্ন ম্যাঙ্গো প্রোডাক্ট, তারা আজকে কিন্তু পিছিয়ে পড়েছেন। আজকে সবজিকে রাখবার জন্য যে কোল্ড স্টোরেজ চেন তৈরির কথা একবার বাজেটে ঘোষণা করেছিলেন তদানীন্তন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, তখন বামফ্রন্টের সরকার ছিল। তারপরে তাদের বামফ্রন্টের সরকার থাকলেও মানে পরবর্তীকালে তো বন্ধু সরকারের আমলেই গল্পটা শুরু হয়েছিল 2011 সালে। কিন্তু সেই বন্ধু সরকার থাকার পরেও এই যে ফুড, যে কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট ছিল কোল্ড স্টোরেজ চেনের যে ঘোষণা ছিল প্রণব মুখোপাধ্যায়ের, সেটাকে পশ্চিমবঙ্গে কার্যকর করা যায়নি। কার্যত উত্তরবঙ্গ এ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়েছে। চা বাগানের যে শ্রমিক আছেন তারা তাদের উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না। তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে তাদের সমস্ত কিছুর ক্ষেত্রে নিয়ম চলেছে। এই সরকারের শ্রম দপ্তরের কোথাও কোনো হস্তক্ষেপ নেই। জমির চরিত্র তো শুধু বদল হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা নয়, জঙ্গলের দুষ্প্রাপ্য অর্কিড, ক্যাকটাস আজকে লুট হয়েছে, চুরি হয়েছে। ডুয়ার্সের বাইরে দাঁড়িয়ে কাঠ দেখা যাচ্ছে, বাইরে থেকে মনে হচ্ছে জঙ্গল, ভেতর সম্পূর্ণ সাফা হয়ে গেছে। এবারে সাম্প্রতিক যে বন্যা হলো, সেই বন্যায় অজস্র লগ ভেসে আসতে দেখা গেল, বোঝাই যাচ্ছে এগুলো কোথা থেকে আসছে। এই অবস্থা সেখানে চলছে। ছোট ছোট আজকে মাছ, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। অবৈধ স্যান্ড মাইনিংয়ের কারণে জমির থেকে অবৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ একটি দুর্নীতিকে প্রতিষ্ঠা দেবার জন্য আজকে জমির রিভার বেডকে একটা ঠিক জায়গায় আনার জন্য এইসব তত্ত্ব দিয়ে যারা যেভাবে নদী থেকে বালি তুলে নেওয়া হয়েছে, বোল্ডার তুলে নেওয়া হয়েছে, তাতে উত্তরবঙ্গের ছোট ছোট বহু নদী তার গতিমুখ বদলে গিয়েছে। এবং এর কারণে হাজার হাজার একর জমি আজকে সম্পূর্ণ তার সেখানে জলের তলায় চলে গেছে, চাষযোগ্য জমি চলে গেছে। একদিকে জমির চরিত্র বদল, রাস্তার কাছে যদি জমি থাকে সেই জমি তো যে কোনোভাবে গান পয়েন্টে কিনে নেওয়া, বাধ্য করা হচ্ছে অনেক রাইস মিল মালিককে বিক্রি করা। এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে। তবে এই সরকার আর দীর্ঘদিন নেই। এই সরকার আগামী অন্তত আলু চাষিদের জন্যই আমাদের চিন্তাটা একটু বেশি হচ্ছে, কারণ নতুন সরকার আস্তে আস্তে আলুটাও এসে যাবে বাজারে তার আগেই। তারপরে তারা কি করবেন সেটা বোঝা যাচ্ছে না। আমরা আশা করব যে অন্তত চলে যাওয়ার সময় যেন এরা একটু আলুর দিকে নজরটা দেন। না, কিষাণ সম্মান নিধি যে 10টা ইনস্টলমেন্ট পশ্চিমবঙ্গ নিয়েছে, পশ্চিমবঙ্গ নেই, তারপরে 10টা নিয়েছে, এবার 21তম হচ্ছে, তার মানে মাঝে 10টা নিল। এই 10টায় কত টাকা পশ্চিমবঙ্গের কত চাষি পেল? পশ্চিমবঙ্গের কত চাষি মোট কত টাকা পেল? পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কিষাণ সম্মান নিধিতে 46 লক্ষ কৃষকের কাছে কিষাণ সম্মান নিধি পৌঁছেছে। প্রথম এই সংখ্যা যেটা দাঁড়িয়েছিল তাতে কেন্দ্রীয় সরকার দেখেছে ওখানেও জল মেশানো ছিল, তার জন্য ওখানে 2 লাখ বাদ গেছে। এখন পর্যন্ত 46 লক্ষ কৃষক সম্মান নিধি পেয়েছে। তবে এই সরকারের কাছে ভাগ চাষিদের এবং অন্যান্য যারা সম্পূর্ণভাবেই কৃষির ওপরে নির্ভরশীল, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে চাষ করেন, তাদের রেকর্ড না থাকার কারণে আজকে আরও অনেক বেশি কৃষক পেতে পারেন, পাচ্ছেন না, সেটা রাজ্য সরকারের অসহযোগিতার কারণে। ওই 46 লক্ষ। না না, কিষাণ সম্মান নিধি পশ্চিমবঙ্গে প্রথম 10টি ইনস্টলমেন্ট পশ্চিমবঙ্গ পায়নি রাজ্য সরকারের কারণে, তারপরে তারা পার্টিসিপেট করেছে। তাদের অসহযোগিতার কারণে আজকে পশ্চিমবঙ্গের কৃষকরা বঞ্চিত হয়েছিলেন। এখন 46 লক্ষ কৃষক সম্মান নিধি পাচ্ছেন। শ্রমিকদা, আপনি আলু চাষিদের নিয়ে অনেক কথা বললেন,
রাজ্য সরকার চোখ বন্ধ করে রয়েছে আপনার কথা অনুযায়ী, সংবাদ মাধ্যমকে আপনি আক্রমণ করলেন। না, আক্রমণ আমি সংবাদ মাধ্যমে করব, আমি অনুযোগ শব্দ অনুযোগ যে আপনারা দেখান যখন আলু পড়ে থাকছে একদম রাস্তায় দেখান, কিন্তু আলু চাষিদের যে প্রকৃত সমস্যা সেটার আরো গভীরে যাওয়া প্রয়োজন আছে। আলু চাষিরা অত্যন্ত দুর্দশার মধ্যে আছেন, আলু চাষিরা আত্মহত্যা করেছেন। তার কারণ হলো সরকার আমি ঘোষণা করে দেবো আমি এত টাকায় আলু কিনবো, এবং আলু চাষিরা কোল্ড স্টোরেজ পর্যন্ত পৌঁছবেন, তারপরে সরকারের কোনো তাপ উত্তাপ নেই, 8 টাকা 9 টাকা করে তখন সে স্টোরেজের আলু বিক্রি হবে। তা মাঝেও তো খরচা আছে। যে আলুর উৎপাদনের মূল্য হচ্ছে 6.5 টাকা, সেই আলু 5 টাকায় বিক্রি করা হচ্ছে। তো আমি প্রশ্নটা করি, করুন। আপনার অনুযোগ রয়েছে, আমি অনুযোগ শব্দটাই ব্যবহার করলাম। হ্যাঁ, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারা এই অবসরে কটা অ্যাজিটেশন করেছে আলু চাষিদের পক্ষে, কটা বিক্ষোভ করেছে, কটা পথে নেমে থাকবে? এটা আমাদের যিনি কিষাণ মোর্চা সভাপতি উনি বলে দেবেন আমি কটা একটা সংযোজন করে দিই যে আমি বলে দিচ্ছি। আমার সঙ্গে ওই প্রশ্নে সংযোজন করতে চাই যে এই যে সামনে আপনারা এত ফ্লাইটের কথা বলছেন ফার্মারদের, আপনাদের কি কোনো দলীয়ভাবে পরিকল্পনা আছে যে এই জায়গাগুলো রিচ আউট করা ফার্মারদের কাছে? সামনে ইলেকশনও আছে, একটা বড় কমিউনিটি আমাদের farmer- যে কথা একটু আগে আমার বন্ধু সাংবাদিক যে প্রশ্ন করলেন, আমরা সিঙ্গুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যেখানে যেখানে আলু চাষ হয় সর্বত্র আমাদের ধর্ণা হয়েছে, এবং আপনাদের সংবাদ মাধ্যম সেই ধর্ণার ছবি পর্যন্ত দেখিয়েছেন। সিঙ্গুরে যে সবচেয়ে বড় ধর্ণাটি হয়েছিল সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 13ই আগস্ট সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। সর্বত্র আমাদের সাংসদ বিধায়করা তারা গিয়ে বসেছেন। কিন্তু বিষয়টা তো ঠিকই, মানে আমরা এখন যে ধরনের সংবাদ কৃষকদের নিয়ে একটু তাপ উত্তাপটা কম থাকে। আপনি মানুন বা নাই মানুন, একটা সময় ছিল যখন কৃষক নিয়ে অনেক কথা হতো, জয় জওয়ান জয় কিষাণ ছিল, তারপরে কৃষকদের নিয়ে ছবি হতো, সিনেমা হতো, তাদের পরিবারের দুঃখ কষ্ট টানাপোড়েন নিয়ে, তাদের প্রেম নিয়ে। কিন্তু এখন তো সেটা হয় না, কার্যত আমরা অন্যান্য ইভেন্টে একটু বেশি উৎসাহী। আপনি রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা যত পাবেন, তো স্বাভাবিকভাবেই এখন যারা আরও বাজে তারা এসছেন না মাঝখানে, 1700 টাকা 1800 টাকা টিকিট, আমাদেরই লোক বলে আছে নাকি, এখন বিষয়টা এইরকম হয়ে চলে। আপনি ইন্টেন্সিভ কোনো movement-এর- হ্যাঁ, মুভমেন্ট কত তারিখ থেকে আমাদের কত তারিখ থেকে মুভমেন্ট শুরু হচ্ছে? আমাদের হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে 4 তারিখ থেকে 4 ডিসেম্বর থেকে চারদিকে আমাদের এইটা নিয়ে মুভমেন্ট শুরু হবে। না, আমরা সামগ্রিকভাবে আজকে কৃষকদের যে পরিস্থিতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, আমরা অতীতে দেখেছিলাম কৃষক সভাকে দেখেছিলাম, দুর্দণ্ড প্রতাপ কৃষক সভা, কিন্তু তাদের গত 14 বছরের তৃণমূলের সময় যখন কৃষকদের পাট্টা কেড়ে নেওয়া হলো, যখন একটার পর একটা কৃষক তারা ডিস্ট্রেস সেলিং করতে বাধ্য হচ্ছেন, যখন কিষাণ মান্ডিগুলোকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলা হলো, কিষাণ মান্ডিগুলোকে রাত্রিবেলা সমাজ বিরোধীদের আখড়া তৈরি করে দেওয়া হলো, যখন কিষাণ মান্ডিতে ওই সবুজ সাথী সাইকেল রাখা হলো, তখন কিন্তু খুব একটা বেশি কোনো কৃষক একে দেখা যায়নি। আর আপনারা জানেন ভোট পরবর্তী হিংসায় পরবর্তী 1 বছর সময় পর্যন্ত আমরা যতটা সংগঠিতভাবে মানুষের পাশে থাকার প্রয়োজন ছিল বা আমাদের দৃশ্যমানতার প্রয়োজন ছিল সেটা হয়নি, কারণ 2021 সালের ভোট পরবর্তী হিংসা থেকে উঠতে আমাদের আরও বছর দেড়েক সময় লেগে গেছে। কিন্তু আমরা আমাদের মতো করে প্রোগ্রাম করছি। আমরা সামগ্রিকভাবে বলতে চাই যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কৃষকদের যে অবস্থা, পশ্চিমবঙ্গের কৃষির যে অবস্থা, সে আপনি আলু থেকে শুরু করুন, ধান থেকে চা, আপনি যেখানে যাবেন, সবজি থেকে পাট, প্রত্যেক জায়গায় পাট চাষিদের অবস্থা আজকে কী আছে, পাট চাষিদের অবস্থা করুন। তাই কেন্দ্র এবং রাজ্যের যদি সুসম্পর্ক থাকে কৃষকদের পাশে দাঁড়ানোর অন্তত ক্ষেত্রে, তাদের সাহায্যের জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, নতুন মার্কেট তৈরি করবার জন্য, বা নতুন কিছু চাষ নিয়ে আসার জন্য যেটা কৃষককে অতিরিক্ত রোজগার দিতে পারে। আজকে বহু জায়গায় এখন ক্যাপসিকামের চাষ হচ্ছে, রোজগার দিচ্ছে, বাদামের চাষ বাড়ছে, বাদামের চাষ হচ্ছে বেশ কিছু জায়গায়, যেগুলো লাভজনক ফসল। যে পরিমাণ আজকে সর্ষে, যেটা খুব সঙ্গে সঙ্গে বিক্রি হয় বাজারে, যে সর্ষের চাষ, সর্ষের চাষের ক্ষেত্রে সরকারের যে উৎসাহ দেওয়ার প্রয়োজন ছিল, সরকার তো সেগুলো কোনো কিছু করছে না। তারা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট তো রাজ্য সরকারের পক্ষ থেকে দরকার হয়। কৃষকের ছেলে সব ক্ষেত্রে কৃষক হতে চাইছেন না, তারাও লেখাপড়া শিখবেন, উচ্চশিক্ষিত হবেন, চলে যাবেন, কিন্তু যে মানুষগুলো কৃষিতে থাকবেন সেখানেও তাদের আকৃষ্ট করবার জন্য, তাদের উৎসাহ বাড়ানোর জন্য, তাদের রোজগার বাড়ানোর জন্য সরকারের তো কোনো ভূমিকা থাকা প্রয়োজন আছে।
আর যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে আজকে 14 বছরের বেশি সময় ক্ষমতায় আছে, সেই রাজনৈতিক দলের অন্যতম নিয়ামক শক্তি বা ভিত্তি ছিল এই কৃষকদের জন্য আন্দোলন সিঙ্গুর নন্দীগ্রাম। অর্থাৎ কৃষকের জমি কেড়ে নেওয়া, কৃষকের অধিকার চলে যাচ্ছে, এই কথা বলে যারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেন বা ক্ষমতার অন্যতম সিঁড়ি বানালেন, তারা আজকে এই কৃষকদের সঙ্গে কি করেছেন তারই পরিসংখ্যান আপনাদের সামনে আমরা রাখছি। সে আলু চাষি হতে পারে, আলু আর আত্মহত্যা যা হয়েছে, কৃষক যত আত্মহত্যা করেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গের কৃষক হচ্ছে ছোট চাষি, চাষিরা ছোট চাষি, জমির পরিমাণ কম। আপনি দেখবেন পাঞ্জাবে বা উত্তরপ্রদেশে পাঞ্জাবে যে কৃষকের আত্মহত্যা শোনা যায়, তাদের জমির পরিমাণটা কত। মানে ধনী চাষি ওখানে আত্মহত্যা করেন, তার একটা অন্য আর্থসামাজিক প্রেক্ষিত আছে, তার একটা অন্য অর্থনীতি আছে। কিন্তু এই দরিদ্র প্রান্তিক মানুষগুলো, ছোট ছোট জমি কৃষক, আজকে তারা যেভাবে আত্মহত্যা করছেন, এটা নির্ভঙ্গের। আর এর মধ্যে আবার হিন্দু মুসলমান এরাই, এখন মুসলমান চাষি হিন্দু চাষি এরকম তো গায়ে কিছু লেখা নেই। আত্মহত্যা যারা করেছেন তার মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে। কারণ আমাদের রাজ্যে সবই তো বিভাজন। একবার বলেছিলেন না, মানে মুসলিমদের জন্য আলাদা হসপিটাল তৈরি হবে। তা কী হবে? এখন যদি ব্লাড টেস্ট করতে গেলেন, আপনি যদি হঠাৎ আক্রান্ত হয় হৃদরোগে, প্রথম ব্লাড টেস্ট করে তো বোঝা যাবে না কে হিন্দু কে মুসলমান। ওর জন্য আমার মনে হয় ওটা বন্ধ আছে, কোনো হসপিটালটা হয়নি। কোনো বিজ্ঞানীদের দায়িত্ব দিয়েছেন, হ্যাঁ, মানে ব্যাপারটা খুঁজে দেখার জন্য যে রক্তের মধ্যে থেকে স্যাম্পেল নিয়েই বলে দিতে পারবে হিন্দু কিংবা মুসলমান। এখন এসআইআর চলছে ভাই 4 তারিখ পর্যন্ত। 5 তারিখ থেকে আমরা এই আন্দোলনে নামছি। 4 তারিখ হ্যাঁ, এটা যেন বাদ না চলে যায়, আমাদের ইস্যু কিন্তু আজকে এটাই। না, প্রশ্ন অনেক আমি মাঠ থেকে ধর্মতলায় আসতে চাইছি না, এখন জমিতে আছে। সবাই ছোট ছোট প্রশ্ন করে, ছোট ছোট প্রশ্ন অনেক আছে। না, আমার সময় নেই। 50টা করে ইনফরমেশন ফর্ম অ্যাপ্লিক্যান্টদের কাছ থেকে কালেক্ট করে দিতে পারবেন, কিন্তু তাদের একটা মুচলেখা দিতে হবে, আন্ডারটেকিং দিতে হবে, যে সেই আন্ডারটেকিং যে তারা দায়িত্ব নিচ্ছে সব ইনফরমেশন ঠিক। আমার প্রশ্ন হলো, এটা কি আপনারা সমর্থন করেন? কারণ বিএলএরা যদি একসঙ্গে 50টা করে দেয়, বিএলও না বিএলএ, বিএলএ তারা যদি দেয়, তাহলে তাদের চান্সেস থাকে যে তারা সরকারি লোক না, তাদের পানিশমেন্ট বলছে তোমরা পানিশেবল অফেন্স তোমাদের, কিন্তু তাদেরকে কিভাবে ট্র্যাক করবে, কিভাবে পানিশমেন্ট কে বলেছে এটা? নোটিশ আছে আমাদের কাছে। তো সেটা তাদের জিজ্ঞাসা করুন না, আপনারা না। না, এত সুন্দরভাবে যারা এক লোকের নাম 8 জায়গায় তুলেছেন, গতকালই আমাদের বিরোধী দলনেতা আপনাদের দেখিয়েছেন যে নির্বাচন ব্যবস্থার প্রতি একটা মানুষের কত ভালোবাসা সংসদীয় গণতন্ত্রে, ভোটের ওপরে সে কত বিশ্বাস করে, যে দেখে যে 8 দফা যদি নির্বাচন হয় 8 বারই ভোট দেবো, 8 জায়গায় নাম তুলেছে। তা এই কাজগুলো যারা করছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত, যারা সুন্দর কাজটা করেছে। না, সেটা কি আপনারা সমর্থন করেন যে 50টা দিতে পারবে এবং আন্ডারটেকিং দিতে হবে বিএলএরা দেবে? হ্যাঁ, অবশ্যই। আমার দলের কর্মী আমি দায়িত্ব নেব, যারা নেবেন তাদের তো দায়িত্ব নিতে হবে। জল তো ভাই কোনো সাধারণ মানুষ গিয়ে মেশায় না। জল মিশিয়েছে যারা, জল মেশানোর জন্য নির্দিষ্ট লোক থাকে, নির্দিষ্ট দল থাকে, আর নির্দিষ্ট কর্মী থাকে। তো তাদের যদি চিহ্নিত করা যায়, ভালো অবস্থা। এসএসসির ফলাফল বেরোতে না বেরোতেই নতুন পরীক্ষার্থী তারা রাস্তায় নামছে, যারা চাকরিহারা তারা রাস্তায় নামছে, আদালতে মামলা, মানে নিয়োগ প্রক্রিয়া আবারও প্রশ্নের মুখে। আজকে করুণাময়ীকেও ধরপাকড় হয়েছে, বিক্ষোভ হয়েছে, গতকাল রাতেও এটা চলবে। তৃণমূল সরকার মেধার মর্যাদা দিয়ে কোনো পরিচ্ছন্ন ব্যবস্থার মধ্যে দিয়ে তারা কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে না। তৃণমূল আর দুর্নীতি সমার্থক শব্দ। তৃণমূলের নিয়োগ তার মানে সেখানে জল বিক্রি। সুতরাং ক্ষোভ থাকবে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ তার প্রতিবাদ করবে। কিন্তু এরই মধ্যে শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা শূন্যপদ বাড়িয়ে দেবো। এইভাবে হঠাৎ করে শূন্যপদ বাড়ালে তো আবার মামলা, মানে নতুন করে আদতে কি চাকরি দিতে চাইছে গভর্নমেন্ট? সরকার পারছে না, সরকার পারছে না, সরকারও ক্লান্ত। নতুন করে শূন্যপদ বাড়ানো মানে আন্দোলন থামবে না। নতুন করে শূন্যপদ বাড়াবেন কিভাবে? স্কুলই তো শূন্য হয়ে গেছে, 28-এর উপর স্কুল তো বন্ধ। আপনি কোথায় বাড়াবেন? কাকে কোথায় চলবেন? একটি স্কুল আছে আমাদের উত্তর 24 পরগনাতে, ছাত্র সংখ্যা 1 আর শিক্ষকের সংখ্যা 3।
তিন মাস্টারমশাই দুদিন করে সপ্তাহে তারা নিজেরা বেশ ভালো খাবার দাবার করে নিয়ে আসেন, ছেলেটিকে খাওয়ান যেন ছেড়ে না চলে যায়। তাহলে যদি চলে যায় তারপরে তার আবার কোথায় পোস্টিং হয়ে যাবে, স্কুলের দরজায় তারা পড়বে। একজন ছাত্র, 3 জন শিক্ষক আছেন। আপনি ভাঙড় এই অঞ্চলেই আছে। একাদশ দ্বাদশ শ্রেণীতে দেখা যাচ্ছে যে 60-এ 60 এবং 10+ 70-এ 70 পেয়ে রাখা হচ্ছে। সব ডাক পাবে না, কারণ সরকারটা তৃণমূলের সরকার। নিশ্চিত ডাক শুনতে পারে, সরকারের ডাক শুনতে পাবে না। এসআইআর কাজ কেমন চলছে দেখতে কমিশন থেকে টিম এলো, স্পেশাল টিম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদের আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। সিইও থাকবেন, মনোজ কুমার আগরওয়াল থাকবেন। আর দেখুন, এই প্রক্রিয়াটা সম্পূর্ণভাবেই নির্বাচন কমিশন পরিচালিত। নির্বাচন কমিশনের আহ্বানে রাজনৈতিক দলরা সেখানে সহযোগিতার জন্য নেমেছেন, মানুষের পাশে থাকার জন্য। যারা এসআইআর কে বয়কট করছেন, এসআইআর বাংলায় হবে না ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ক্যাম্প এবং সবচেয়ে বেশি লোকজন নিয়ে তারাই ময়দানে আছেন, তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন কমিশন যেটা দেখবেন সেটা বুঝে ব্যবস্থা নেবেন। আমরা আমাদের কাজ করেছি, আর আমরা এসআইআর এর উপর নয়, ভোটার তালিকার উপর কাজ আমরা 1 বছরের বেশি সময় ধরে চালাচ্ছি আমাদের স্তরে। ফলে যেটা আপনারা দেখছেন যে বিজেপিকে দেখা যাচ্ছে না, কিছু লোক বলে নেই তো এখানে ক্যাম্প, বিজেপির ক্যাম্প করা নেই। বিজেপির যে কাজটা বিজেপি সেটা করেছে, গত 1.5 বছর ধরে আমরা করছি, এবং আমরা নির্দিষ্ট সময় কি কি কোথায় দেবার আমরা সেটা দিয়েছি। আগামী ইসি 6 বলছে- ডিসেম্বর ইসি বলছে- তৃণমূলের ইসি বলছে যে এসআইআর প্রক্রিয়ায় ভুল হলে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও রেহাই পাবেন না। ইসি বলছে, ইলেকশন কমিশন বলছে, কমিশনার তিনি। ওটা ওদের ব্যাপার, এটা সাংবিধানিক সংস্থা। আমি একজন রাজনৈতিক দলের কর্মী, আমি এটা নিয়ে কেন কথা বলতে যাব? পশ্চিমবঙ্গের মানুষ চায় এসআইআর হোক, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ চায় এসআইআর হোক। এসআইআর হয়েছে, এর অতীতেও আমাদের রাজ্যেও এসআইআর হয়েছে, যেটা সৌগতবাবু বলেছেন, সৌগত রায়, যেটা নিয়ে এত আলোচনার কি বিষয় আছে। এবার কিভাবে এসআইআরটা হবে, কোথায় বাধা পেলে তারা কি করবে, সাংবিধানিক প্রক্রিয়াকে যদি কেউ চ্যালেঞ্জ করে তখন সংবিধান কি করবে, এগুলো সম্পূর্ণটাই তাদের ব্যাপার। এটা বলুন যে ভোট আসতে ইডি সক্রিয় হয়ে গেল, সুজিত বসুকে জেরা, তার পরিবারকে জেরা, আজকে মেয়েকে ডেকে পাঠিয়েছে, জেরা করছে সুজিত বসু। এই দেখুন, এই ডাকাডাকির গল্পে বিজেপি নেই। আমি আবার আপনাদের বলছি, এই মুহূর্তে যদি এসআইআর বন্ধ করে দেয়া হয়, এই মুহূর্তে যদি ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে তাদের সবাইকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়, তারপরেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হারবে। মানুষ সিদ্ধান্ত নিয়েছে 1 বছর আগেই যে এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। আগামী 6 ডিসেম্বর মেয়র রোডে তৃণমূলের সংহতি দিবস। এবছর তৃণমূল আরো বেশি করে বলছে যেটা শুধুমাত্র মাইনরিটিদের জন্য নয়, এটা সকলের। এসআইআর আবহে এই সংখ্যালঘুদেরকে সামনে রেখে বা তাদের সেলের তরফ থেকে এই সংহতি দিবস, আলাদা কোনো বার্তা। আগামী 6 ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবস। একদম সুন্দর তারিখকে বেছে নিয়েছে 6 ডিসেম্বর, সম্পূর্ণ রামকে চ্যালেঞ্জ। তার মানে যেটা হুমায়ুন কবির বলেছে ওখানে ওইটাই ঠিক, যেখানে হিন্দু 30% যখন চাইব কেটে হিন্দুদের ভাসিয়ে দেবো। এই বার্তাটা যাতে সেই বার্তা রটি গেল ছিল না, কি একটা বলেছিলেন, এখন তো ওনার কবি তো চলছে না, সবই তো তৃণমূলের গ্রাসে। কোথায় দেবতা, দেবতার উপরে তৃণমূল। তারা ওই বার্তাটা সব জায়গায় ছড়িয়ে দেবে যে আমরা আছি, চালিয়ে যাও, কালী ঠাকুরের মাথা কাটো, পুলিশ ভ্যানে তোলো, সরস্বতী পুজোয় পোস্টার লাগিয়ে দাও, দুর্গা পুজোর বিসর্জন বন্ধ করো, আমরা আছি, ওবিসিতে গ্রুপে আমরা তোমাদের সঙ্গে আছি। Please ask me in Hindi. I am not comfortable in English. स्वदेश पिछले 2 दिन से दादा एक सेकंड বাংলা এটা করে দিতে দাও। বাংলা বলছি, গত 2 দিনে 55 জন মৎস্যজীবীকে ধরা হয়েছে, বাংলাদেশি মৎস্যজীবীদের ধরা পড়েছে ভারতে ঢুকতে গিয়ে। এখন প্রায় দেখা যাচ্ছে যে ঢুকছে। আপনারাই বলছেন বেরোচ্ছে, আবার বলছেন ঢুকছে। যা আমাদের দেখুন, কে বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশে কে ঢুকছে বেরোচ্ছে, আমাদের কোনো অবস্থা ঠিক নেই। আমরা প্রথম দিন থেকেই একটা কথা বলেছি, আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটাই হচ্ছে আমাদের অবস্থান।
অনেক মানুষ ভয় বাংলাদেশ চলে যাচ্ছে, রোহিঙ্গা চলে যাচ্ছে, আমাদের এই রাজারহাটে পাশে, সেখানেও কিছু মানুষ পরিচারিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই সোনু মনু चिंटू। दादा स्वरूप नगर में 2 दिन से देखा जा रहा है सैकड़ों की संख्या में बांग्लादेशी नागरिक जो अवैध तरीके से बंगाल में रह रहे थे, कह रहे हैं हावड़ा में रहते थे, न्यू टाउन में रहते थे, SIR के डर से वापस जा रहे हैं। तो क्या कह रहे हैं, उसको आप वापस बुला ले। नहीं, लेकिन कोई 12 साल से रह रहे, 15 साल से रह रहे, 15 साल से रह रहे, सरकार उसका साथ है। अगर उसका पास आप पहुंचिएगा तो उसका पास से आधार भी आपको मिलेगा, उसका पास पैन भी आपको मिलेगा, वोटर ID भी मिलेगा, सब तृणमूल ने बना कर दिया था। अब ये लोग भाग रहे हैं और ये लोग भारत की जो मूल निवासी है उसका रोजी रोटी पे वो हिस्सा जमा रहे हैं। आज जो भारतीय मुसलमान है उसका स्थिति क्या है, सब संदेह की दृष्टि से उसको देख रहे हैं। आज उत्तर 24 परगना का जो हमारा अल्पसंख्यक भाई बहने हैं जो माइग्रेंट लेबर के लिए दूसरे जगह काम कर रहे हैं, वो आज पुलिस को बोल रहे हैं, तमिलनाडु में बोल रहे हैं, केरल में बोल रहे हैं, उत्तर प्रदेश में बोल रहे हैं, नोएडा में बोल रहे हैं, हरियाणा में बोल रहे हैं जी ये बांग्लादेशी है और हम लोग भारतीय हैं। सुमित्रा, RSS का जो वार्षिक पत्रिका है सेंटिनरी, उसमें पेज 11 में एकदम नीचे में लिखा हुआ है पश्चिम बंगाल का हालत जब खराब है तब देश की सबसे बड़े नेता दीदी के साथ अच्छा रिलेशन रखने में तुले हुए हैं, जिसके चलते पश्चिम बंगाल की हालत और भी खराब होते जा रहा है। क्या कहेंगे आप? देखिए, एक पत्रकार होने के नाते एक पत्रकार का और जो ये RSS का मेन पेपर है, जो स्वाधिकार है, उसका जो स्वाभिमान है और उसका जो अपना मत है, वो अगर खुल्लम खुल्ला बोल सके तो इसको तो आपको समर्थन करना चाहिए। RSS का मुखपत्र में बहुत सारे लोग लिखते हैं, तो कोई अपना मत लिख दिया, कम से कम तो छप तो दिया, तो सबसे ज्यादा डेमोक्रेटिक RSS है। नहीं, ये फिक्शन है, ये फैक्ट है कि फिक्शन है, इसका कोई चर्चा करने का विषय नहीं है। हम सब ये बोलना चाहते हैं जो RSS का जो पत्रिका है वो कितना डेमोक्रेटिक है, वो नहीं, वो असलियत को सामने लाया है। वो जो आपका मन का किसी भी पत्रकार की मन का जो भाव है वो लिखने के लिए तैयार हो रहा है। देश की प्रधानमंत्री सभी मुख्यमंत्री का साथ एक समानता से व्यवहार करते हैं, उसमें कोई भेदभाव नहीं है। कोऑपरेटिव कॉम्पिटिटिव फेडरलिज्म ये मोदी जी का घोषणा है। हम लोग राजनीति करते हैं, उसका मतलब ये क्या करते हैं, प्रधानमंत्री और मुख्यमंत्री आपस के बीच में सब समय लड़े जे है, ऐसा नहीं हो सकता। বাংলা ফিরে আসুন দাদা, বলছি কুস্তির সংগ্রাম সেখানে হ্যাঁ কুস্তির সংগ্রাম পেছনে কথা বলুন। হ্যাঁ, কুস্তির সংগ্রামপুরে এমনি বিখ্যাত মনে আছে 1920 মক্কান্ড, সেই সংগ্রামপুরে নাবালিকার উপরে নারকীয় অত্যাচার, তাকে খুন, ধর্ষণ এবং চোখ উপড়ে নেওয়ার ঘটনা, এগুলো যত কম আলোচনা করা ততই ভালো। এগুলো সব ক্ষেত্রে তো আর আমি কাউকে বিশেষ কারোর দিকে আঙুল তোলা যায় না। এই ধরনের সামাজিক ব্যাধি, এই ধরনের বিকৃত মনস্ক মানুষ, এই ধরনের অপরাধী আজকে এই সমাজে তারা ভয়মুক্ত হয়ে গেছে। কোথাও একটা দুষ্কৃতীদের মধ্যে এই ভয়ের ব্যাপারটা চলে গেছে। পুলিশকে দেখে যে মানুষ বিন্দুমাত্র ভয় পেত সেটা নেই, কারণ নরুমব্রত মণ্ডলকে দিয়ে পুলিশকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে পুলিশের করণীয় কি এবং করলে কি হতে পারে। নতুন যে ভোটার তালিকা আসবে AI স্ক্যান হয়ে আসবে, এইসব এটা সম্পূর্ণভাবে টেকনিক্যাল বিষয়, এরা অন্য বলবেন, আমাদের দলের এর জন্য অন্য লোক আছে, মানে দায়িত্বে মানুষ। হিন্দি সওয়াল কিয়া তো उसका বাংলা চাই। হাকিমপুর স্বরূপনগর এলাকায় হিন্দি কিছু আছে পেছনে, বাংলাদেশি ভারতে বসবাসকারী প্রচুর মানুষের ভিড় এক সময়, মানে একই জায়গায় প্রচুর, মানে যেরকম আমরা আগে দেখতাম অনুপ্রবেশকারীরা এরকম বর্ডারে শরণার্থী অনুপ্রবেশকারীরা তারা ভিড় করে বসে থাকতেন, সেই রকম ছবি দেখা যাচ্ছে, মানে শয়ে শয়ে মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে শরণার্থীদের মতো। না, আপনারা কি চান, বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা পশ্চিমবঙ্গে থাকবে? পশ্চিমবঙ্গে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। পশ্চিমবঙ্গের আমরা যারা এখানে বসে আছি, আমরা ভারতীয় নাগরিক, এই দেশের প্রতি আমাদের যে অধিকার আছে, ওপার বাংলায় যে ঘোষ, বোস, দত্তমিত্র, গুহ, ঠাকুরদা, পোদ্দার, রাজবংশী, মতুয়ারা আছেন, ওখানে যে খ্রিস্টানরা আছেন, ওখানে যে জৈনরা আছেন, জয়সওয়ালরা আছেন, ওদের অধিকার, বুদ্ধিস্টদের অধিকার, চাকমাদের অধিকার এই দেশের উপর ততটাই। আপনি বিনয় বাদল দীনেশকে অস্বীকার করতে পারবেন? বিনয় বাদল দীনেশ কাদের জন্য প্রাণ দিয়েছিল?
স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য? আপনি সূর্য সেনকে মুছে দিতে পারবেন? কার জন্য সূর্য সেন আত্মত্যাগ, তার যে বলিদান, শেষ পর্যন্ত সুইপারের কাজ করছিলেন ব্রিটিশের চোখে ধুলো দেবার জন্য, বিশ্বাসঘাতকতার কারণে মারা যান। সবকটা নখ উপড়ে নেওয়া হয়েছিল, চোখ উপড়ে ফেলা হয়েছিল, একটা মৃতদেহকে ফাঁসিতে ব্রিটিশ ঝুলিয়েছিল। তার পরিবারের কাছে কেউ গিয়ে জিজ্ঞাসা করেছেন যে সূর্য সেনের এই বলিদান, এই আত্মত্যাগ স্বাধীন পাকিস্তানের জন্য না স্বাধীন ভারতবর্ষের জন্য? সুতরাং তারা এখানে আসবে, এটা তাদের দেশ, তারা মনে করে এটা তাদের দেশ। কিন্তু যারা এই দেশকে নাপাক বলে, এই দেশকে অপবিত্র বলে, দারুল হার্ব, যুদ্ধভূমি বলে এই দেশ ছেড়ে চলে গিয়েছিল, যারা প্রকাশ্যে বলেছিল যে হিন্দু মুসলমান এক জায়গায় থাকতে পারে না, যারা এই পৌত্তলিকতায় বিশ্বাস করে, আমরা তাদের সঙ্গে সংসার করতে পারি না, যাদের কারণে বন্দে মাতরমকে ভাগ করা হয়েছিল 1937 সালে, যদি কংগ্রেস বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ যদি না করত 1947 সালের আগেই, আজকে ভারতবর্ষে কেউ না কেউ কোনো বিসমার্ক, কোনো আব্রাহাম লিঙ্কনের দেখা পেতেন। দেশভাগের কারণে 20 লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। আমেরিকায় 4 বছরের জন্য তাদের সিভিল ওয়ার চলেছিল, গৃহযুদ্ধ চলেছিল, 4 লক্ষ মানুষ মারা গিয়েছে। 20 লক্ষ মানুষ বলি, তারপরেও তো হত্যা হয়েই চলেছে। এই দেশভাগ যে কারণে হয়েছে, এর দায়িত্ব আমাদের নিতে হবে। তারা থাকবে এখানে, আর যারা এটা যাদের দেশ নয় তাদের যেতে হবে। কোনো ভারতীয় মুসলমানের কেশাগ্র এসআইআর এর নামে, সিএ এর নামে কেউ স্পর্শ করতে পারবে না। এটা বিজেপির গ্যারেন্টি, এটা মোদী সরকারের গ্যারেন্টি। মুসলমানরা আমাদের ভোট দিচ্ছেন না, 1%-এর নিচে আমরা ভোট পাই, এটা স্পষ্ট। আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোট আমরা পাচ্ছি না। বহু জায়গায় বিজেপির কর্মী, এমনকি বিরোধী দলনেতা থেকে শুরু করে বিধায়ক, সাংসদ গেলে আক্রমণ হচ্ছে, গাড়িতে পাথর ফেলা হচ্ছে, তাদের খেপিয়ে দেওয়া হচ্ছে। আমরা তাদের চিন্তা করতে বলছি যে কোনো হসপিটালে যান, সবচেয়ে বেশি রোগীর সংখ্যা কমিউনিটি ওয়াইজ কাদের? মুসলমান। আপনি যে কোনো থানার লকআপে চলে যান, সবচেয়ে বেশি কারা? মুসলমান। জেলে যান, সবচেয়ে বেশি কারা? মুসলমান। তাহলে সমাজটা এই অবস্থায় কারা পৌঁছল? দীর্ঘদিন তো বিজেপি ক্ষমতায় নেই। 1992 সালে 6 ডিসেম্বরের আগে তো দেশে, রাজ্যে অনেক সরকার এসেছে, অনেক সরকার চলে গেছে, যাদের অবস্থান সম্পূর্ণ আমাদের থেকে ভিন্ন। কিন্তু আজকে তাদের অবস্থা এমন করুণ হলো কেন? সরকারি চাকরিতে মুসলমানের সংখ্যা কম কেন? স্বনিযুক্তি প্রকল্পে কম কেন? ওই 2-4 জন ঝুন্নু মুন্নু এসব যেগুলোর নাম শোনেন, দুষ্কৃতী, কেউ গরুর ল্যাজ ধরে, কেউ পাথর তুলে, কেউ বালি তুলে পয়সা বানিয়ে ফেলেছেন। কিন্তু দরিদ্র প্রান্তিক মুসলমান কৃষক, তাদের অবস্থা কি? জীবন্ত পুড়িয়ে মেরে দিলেন বকটুই 8 জনকে, শিশু মহিলা সমেত। আর পুলিশ তামাশা দেখলো, হাফ কিলোমিটারের মধ্যে ঢিল ছোড়া দূরত্বে পুলিশ বসে মানুষগুলোকে পুড়তে দিল। আর তারা এই রাজ্যে এসে এখন হিন্দু মুসলমানের কথা বলবে? এসআইআর ভারতীয়দের জন্য তৈরি হচ্ছে। আজকে আমাদের রাজ্যের মধ্যে ডাক্তার পর্যন্ত পাওয়া যাচ্ছে যে আজকে এই দুর্ঘটনা ব্লাস্টের সঙ্গে যুক্ত, আরডিএক্স, হাজার হাজার কিলো আরডিএক্স নিয়ে এসেছে। কিসের জন্য নিয়ে এসেছে? কোন ধর্ম এটাকে সমর্থন করে? এর বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ হতে হবে। আর মুসলিম সমাজকেও, শিক্ষিত যারা প্রগতিশীল মানুষ আছেন, তাদেরও এটা বুঝতে হবে যে র্যাডিকালাইজেশন থেকে ছেলে মেয়েদের দূরে রাখুন। কোনো বাবা চায় না, কোনো মা চায় না যে তার ছেলে ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে তারপরে সুইসাইডে বোমবার তৈরি হবে, এবং তার কারণে এতগুলো মানুষের শরীর ছিন্ন ভিন্ন হবে, তারপরে তার পরিবারটা ধ্বংস হবে, সবাইকে তুলে নিয়ে যাওয়া হবে। এটা আমার মনে হয় কোনো মা বাবা চান না। তাই প্রত্যেককে এই বিষয়ে সচেতন হতে হবে। তৃণমূল কংগ্রেস কিছুক্ষণ আগেই একটা ফেসবুক পোস্ট করেছে, সেখানে 2টো ছবি দিয়েছে তারা। একটা শান্তনু ঠাকুরের পরিবার নিয়ে তিনি লন্ডনে ঘুরতে গেছেন বা যাই হোক কিছু, সেই ছবি, এবং নিচে আরেকটি ছবি আমরণ অনশনে মধুবাদের মমতা বালা ঠাকুর সহ অন্যান্যরা। তারা বলছে যে যখন তৃণমূলের কি পোস্ট, এগুলো মানুষ দেখছে না, সাংবাদিকরা দেখছে। বোঝার যে ব্যাপারটা, মানুষ তৃণমূল নিয়ে উৎসাহ নয়। তৃণমূলের পোস্ট শুধুমাত্র সাংবাদিকদের জন্য, তৃণমূলের পোস্ট শুধুমাত্র পোস্টকে কেন্দ্র করে বিজেপির প্রতিক্রিয়ার জন্য, আর সেই প্রতিক্রিয়াটা চালিয়ে মোটামুটি ওই নিউজ রুমে যে জায়গাটা আছে, কি বলে আপনার, ওই ফুটটা খেয়ে নেওয়ার জন্য। এটাই হচ্ছে তৃণমূলের পোস্টের উদ্দেশ্য। কে লন্ডনে বেড়াবে, কে কার বউকে নিয়ে সুইজারল্যান্ডে যাবে, ভালো ওয়েদারে, সেসব নিয়ে এখন কথা চলে না, এগুলো আবার পোস্ট হয়। আর যেদিন নরেন্দ্র মোদী গেলেন, দেশের প্রধানমন্ত্রী, সেদিন তো মমতাওয়ালা ঠাকুর, আমি ওনাকেও জিজ্ঞেস করি, মমতাওয়ালা ঠাকুর হাসি হাসি মুখ করে দাঁড়িয়েছিলেন তো প্রধানমন্ত্রীর পাশে।
যখন বড়মা নাগরিকত্বের কথা বললেন তখন তো মমতা বালা ঠাকুর বেরিয়ে যে বলেছিলেন, কথা হয়েছে, প্রধানমন্ত্রী নাগরিকত্ব দেবেন। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের যে দাবি, মতুয়া পরিবারের ঠাকুর বাড়ির দাবি, মতুয়াদের দীর্ঘদিনের দাবি, নমশূদ্রদের দাবি, বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের সংগঠনের দীর্ঘদিনের দাবি, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, তারা রাখেননি, সেটা বিজেপি সিএ করে দেখিয়েছে। আর যেদিন সেই কাগজটা নিচ্ছিলেন মমতা বালা ঠাকুর পাশে দাঁড়িয়েছিলেন, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি সুন্দর, তখন খুব ভালো লেগেছিল। এখন আমরণ অনশন, ওদের দাবি বাস্তবায়িত করেছে প্রধানমন্ত্রী। এসব নাটক আর মানুষ শুনবে না। সমিতা, ইসিআই এর একটা বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো। ইসিআই গতকাল বিকেল 3টের সময় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে এ রাজ্যে 7,66,00,000 ভোটারের মধ্যে ইতিমধ্যে 7,60,00,000 ভোটারের কাছে এনুমারেশন ফর্ম চলে গেছে। তারা সই করে সেই ফর্ম নিয়েছে বা তারা গ্রহণ করেছে। আপনারা বারবার করে দাবি করে আসছেন যে সবাই বাংলাদেশি, অধিকাংশ লোক বাংলাদেশি যারা চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, অসড়ক নগরের ঘটনা দিয়ে আপনারা বললেন। তো 7,66,00,000 মধ্যে 7,60,00,000 মানুষ কিন্তু এনুমারেশন ফর্ম গ্রহণ করেছে, প্রায় 99.56%। আপনি দেখুন না গ্রহণটা কোন পথে যায়, গ্রহণটা কারা করছে, কিভাবে করছে, কোন বিএলও কোথায় কাজ করছে, কোন বিএলএ কি অবস্থায় আছে, আমরাও তো খবরাখবর রাখছি। দেখতে থাকুন না, আগে আগে হতা হয় ক্যা, সব বুঝতে পারবেন। নাম বাদ গেলে এতদিন গাছে বাঁধার কথা বলছিল তৃণমূল, এবার বলছে বিচুটি বাঁধা দেবে। হ্যাঁ, এতদিন গাছে বেঁধে রাখার কথা বলছিল বিজেপি কর্মীদের, নাম যদি বাদ যায় এসআইআর, এবার বলছে বিচুটি বাঁধাও দেবে। পাহাড়ের উপপ্রধান বলছে, খড়দহের উপপ্রধান বলছে। উপপ্রধান क्या नाम साबाना? আমাদের তো ছোট হয়। अरे तुम इधर होते होते हो जाते झमेला खत्म।